ধন্যবাদ যে আপনারা সবাই আজকে এসেছেন। 31 ডিসেম্বরের পরে 1 তারিখ আসাটা সত্যি খুবই একটা কঠিন এবং কঠোর কাজ, বাট থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। 7 বছর হয়ে গেল প্রায় আমার ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে। আমার মনে হয় না আমি যখন প্রথম প্রেস কনফারেন্সে বসি চ্যাম্পের জন্য, তখনও আমার হাত এতটা কাঁপছিল, তখন আমার বুকটা এতটা জোরে জোরে ধুকপুক ধুকপুক করছিল, যেটা আজকে এই মুহূর্তে হচ্ছে। প্রচুর সিঁড়িতে উঠেছি, প্রচুর সিঁড়ি দিয়ে নেমেছি জীবনে, কিন্তু এই প্রথমবার এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে যেন মনে হচ্ছে যে একটা আলাদাই অনুভূতি এই মুহূর্তে। যখন আসছিলাম সবাই বলছে যে আজকে বিনোদিনী থিয়েটারে পা রাখছেন, কিন্তু যার নাম এই মুহূর্তে না নিলেই হয় সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। ওনাকে ছাড়া আজকে এই দিনটা অসম্ভব ছিল। এটা ফর বেঙ্গল, ফর কলকাতা, যে একটা ইতিহাস চেঞ্জ করো। সো প্লিজ দুটো লাইন যদি আপনি বলেন, প্লিজ, দিস ইজ ইয়োর ডে। টিম বিনোদিনী, আমি যেদিনকে শোনার পর থেকে আমি বলেছি, একটাই রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, একটা বড় প্রাইড, অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। শুরু করেছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকে তো 6 বছর হয়ে গেল। প্রশ্ন করছো তোমরা, ভালো লাগছে, মজা লাগছে, কিন্তু এইটা তো মানে ইমপ্র্যাকটিক্যাল না যে ভাবা যে ইতিহাসের একটা পার্ট হয়ে যাব। মানে অনেকেই বলছে যে ইতিহাসের আপনারা স্বাক্ষর হয়ে রইলেন। ইতিহাসের স্বাক্ষর তো নিজে থেকে হওয়া যায় না, এটা তো ভাগ্যে থাকলে হয়। তো আমার মনে হয় যে যখন আমরা শুরু করেছিলাম অন আ ভেরি সিরিয়াস নোট, সবার আগে যেটা আমাদের নিজস্ব যেটা ছিল যে আমরা সিনেমাটার নাম কি দেবো। বিনোদিনী দাসী দিতেই পারতাম, কিন্তু বিনোদিনী দাসী দিদি কেন, সেই প্রশ্ন আমি মিডিয়ার কাছে করতে চাই, বা মিডিয়া আমাকে যদি প্রশ্নটা করে আমি এইটারই উত্তর দেব যে নারী কেন দাসী হবে। আমি আমাকে একটা পুরুষ দেখিয়ে দিন যার নামের পেছনে কৃতদাস আছে, না, দাস তো পদবী হিসেবে হতে পারে, কৃতদাস হয় না। সেখান থেকে আমাদের জার্নিটা শুরু। তাই জন্য আমরা এই বিনোদিনী ছবিতে আপনারা দেখতে পাবেন 7 থেকে 70-এর জার্নিটা, সম্পূর্ণ জীবনীটা আমরা তুলে ধরেছি। ওনার শুধু অ্যাক্ট্রেস লাইফটা তুলে ধরা হয়নি। তো আমার মনে হয় এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সিনেমা, যেটা একটা বায়োগ্রাফি রূপে আমরা এনেছি। কিন্তু হ্যাঁ, অনেক কিছু কাল্পনিক জিনিস আছে, অনেক কিছু কল্পকথা আছে, কারণ আমরা রিসার্চ করতে গিয়েও খুঁজে পাচ্ছিলাম না অনেক কিছু জিনিস, অনেক তথ্য, যেই নথিগুলো নেই, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা রাখা হয়নি, 200-250 বছর আগেকার ঘটনা, সেগুলো কোথা থেকে পাবো? সেগুলো তো পাচ্ছি না। তো যখন যেখানে পাচ্ছি না সেখানে মানে ভালো না লাগলেও পরিচালকের দৃষ্টিভঙ্গি চলে এসেছে। সেটা আপনারা দেখবেন, দেখে বলবেন যে পরিচালক ভালো করেছে না খারাপ করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইয়েস, আমি একটা বলতে পারি যে আমি নাম না নিয়ে বলছি, পরবর্তীকালে হয়তো নামটা উঠে আসবে অটোমেটিক্যালি। বম্বের 2জন বিখ্যাত পরিচালক ছবিটি একটি স্পেশাল স্ক্রিনিংয়ে দেখেন এবং একটাই কথা বলেন যে এটা কোন কলকাতা, এই কলকাতা আমরা কেন দেখিনি, এরম ধরনের পোশাক কেন দেখিনি, এরম ধরনের লুকস কেন দেখিনি। এটাতে আমার খুব ভালো লেগেছে যে আমরা একটা নতুন ধরনের জিনিস দিতে পেরেছি। এবং সেই পরিচালক যারা বিশ্ববরণ্য পরিচালক, তারা হয়তো বলবেন একদিন এই বিনোদিনী নিয়ে, তারা বললেই আমি বলতে পারবো, কারণ তারা না বললে তো আমি তাদের নাম নিতে পারি না। তো তারা যখন বলবেন তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। না, আমার মনে হয় না কোনো মতে বাংলা পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় বিনোদিনীর হাত ধরে বাংলা অনেকটা এগিয়েই গেল বড়। কারণ তুমি যেই অন্য ভাষার ছবির উদাহরণগুলো দিলে, সেইগুলো কিন্তু যদি তুমি দেখো, ধরো আমি নাম নিয়ে বলছি, যদি তুমি শাহরুখ খান, সলমান খান, এদের বিগ বাজেটের ছবি দেখো, আজকে সেই বাজেটে কিন্তু কোনো অন্য ভাষার ছবির নারী কেন্দ্রিক ছবি কিন্তু সেই বাজেটে হয় না। ওই কম্প্যারিজনে কিন্তু যেই বাজেটে ওদের ওখানকার উইমেন সেন্ট্রিক ফিল্ম হয়, আমাদেরও কিন্তু সেই রেশিও হিসেবে আমাদের সেই বাজেটেই হয়। কিন্তু এই প্রথমবার ছিল যে একটা
সেই লেভেলে, মানে একজন হিরো যেই লেভেলে একটা সিনেমার বাজেট হয়, সেই লেভেলে একটা হিরোইনের সিনেমার বাজেট, যেটা বম্বেতে বা সাউথেও কিন্তু হয় না, ওখানে কম্প্রোমাইজ করেই বানানো হয়। একটা কুইনের যে বাজেট, সেটা আমাদের হয়তো, যদি আমি ভুললাম বলি, পারমিতা একদিনেরও সেই রেশিওতে হয়তো হতে পারে। কিন্তু যখন বিনোদিনী হয়েছে, বিনোদিনীর বাজেট ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আমি বলি যে জিৎ স্যার, বুম্বা দা, দেব, ওদের যে বিগ বাজেট সিনেমা হয়, সেই রকম লেভেলে একটা বাজেটের ছবি। তো সেটা তো করা হয়েছে। আজকে পদ্মাবত কিন্তু জওয়ানের বাজেটে হয় না, আমি যেভাবে বলছি, বা পুষ্পা 2 এর বাজেটে কিন্তু আজকে যদি আমি দেখি সেই হিসাবে কিন্তু একটা পদ্মাবত বা একটা কুইন হয় না কিন্তু পুষ্পা 2 এর বাজেটে। সেইটাই সব কিছুতে। তো ওদের যারা সুপারস্টার হিরো, তাদের বাজেটে কিন্তু সুপারস্টার হিরোইনের কিন্তু সিনেমাগুলো হয় না, হয় ছবি কিন্তু তার থেকে কম। আমাদের এখানে সেটাই, কিন্তু সেই দিক থেকে বাংলা পিছিয়ে নেই। বাংলা বরঞ্চ অনেক বেশি নারীদেরকে এগিয়ে রেখে প্রচুর সিনেমা করে, নারীদেরকে বরঞ্চ অনেক স্ট্রং যদি আমি নিজের কথা বলি, আজন আমি টেক্কাও করেছি, আজন কবির করেছি, ককপিট করেছি, কত স্ট্রং রোলস। আজকে আমাদের এখানে প্রচুর নারীদেরকে নিয়ে ছবি হয়, হ্যাঁ, কিন্তু বাজেট। যখন আমি বিনোদিনী নিয়ে এত কেন আমাদের টানা পড়ান, 5 বছর একটা স্ট্রাগল, কারণ একজন হিরো যেই বাজেটে ছবি করে, সেই বাজেটটা একটা হিরোইনকে দিতে সবাই ভয় পায়, যে সেইটা আমাদের কিভাবে রিকভার হবে কি না হবে, সেটা কেউ দেখতে আসবে না। সেইটা ছিল সব থেকে বড় লড়াই। আমি না ওরকমভাবে কনসিয়াসলি চরিত্রগুলোকে কিন্তু আমি চুজ করি না। আমার কোথাও না কোথাও মনে হয় যে এটা চরিত্রগুলোই আমাকে চুজ করে, বা ভগবানই আমার যা লিখে দেয়। কিন্তু হ্যাঁ, আমার যদি গল্প ভাল লাগে, আমার যদি চরিত্র ভাল লাগে, তখন আমি সেটা করি। এটাও ঠিক যে হয়তো আমি অদ্ভুত কিছু একটাই করতে সবসময় পছন্দ করি। সত্যি হয়তো সাবকনশিয়াসলি হয়তো আমি ভীষণ সারাদিন খুব মনোযোগ দিয়ে ভাবি না যে আমাকে না এরকম একটা পাথ ব্রেকিং ক্যারেক্টার করতে হবে, বা আমাকে হয়তো এরকম একটা লুকে আসতে হবে, একবার ন্যাড়া হতে হবে, একবার ছোটো চুল হতে হবে, এখানে আমার কোমরের নিচ অবধি চুল। সো এই সব কিছু, মানে যদি আমি সে অর্থে বলি 2024 থেকে আমার শুরুই হলো বুমারাং নিয়ে, যেটা একদম ভবিষ্যৎ নিয়ে একটা ছবি, একটা রোবট। তারপরে একদমই ভূতকালের যদি একটা ছবি বলি, সেটা টেক্কা, যেটা আমি মায়া চরিত্র করেছি। এবার একদমই মানে বর্তমানের ছবি। তারপর যদি আমি ভূতকালের কথা বলি, সেটা হলো বিনোদিনী। একদমই। তো আমি এগুলো সাবকনশিয়াসলি হয়তো ভাবছি যে এরম চরিত্র করি, বা হয়তো এটাই ভাবছি যেগুলো হয়তো আমি নারী হিসাবে দেখতে চাইবো, সেই চরিত্রগুলোই আমি করছি। তো কোনোদিনও ভাবিনি যে আমি পর্দার বিনোদিনী হয়ে উঠবো, কিন্তু এটা হয়ে গেল। যখন আমার কাছে এলো, আমি পড়লাম, শুনলাম, ভালো লাগলো, প্রচণ্ডভাবে মুভড হলাম। এটাও ভেবেছিলাম যে কোথাও না কোথাও তাকে তার জায়গাটা, তার যোগ্য সম্মানটাও ফিরিয়ে দিতে হবে। আমার মনে হয় যে মানুষ হিসাবে না আমরা সবসময় খুব স্বার্থপর হয়ে উঠি। শুধু আমরা নিজেরটুকুই ভাবি যে আমি এটার থেকে কতটা বেনিফিট পেলাম, আমি 2 টাকা দিয়ে কিভাবে আমি 5 টাকা ফেরত নেবো, এই জিনিসটা আমি হয়তো এখনো সেইভাবে ভাবতে শিখিনি। সেই জন্য তুমি কি এক দুয়া আর সিজন গ্রিটিংস দেখেছিলে, তার জন্য কি মুভড হয়েছিল আর কি? না, আমাকে যখন অ্যাকচুয়ালি আমি সিনেমা দেখার আগে আমার রামের লেখা বই পড়েছিলাম, এবং আমি প্রচণ্ড বই পড়ে কাঁদি। আমি সিনেমা দেখে কিন্তু অদ্ভুতভাবে কাঁদি না, খুব কম, মানে খুব রেয়ার। কিন্তু আমি বই পড়ে, কারণ আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি ওর কয়েকটা বই পড়েছিলাম যেখানে গল্প, আমি কাঁদতে ফোন করেছিলাম। কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে, প্রথমে তো আমি শক ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি। আমিও জিজ্ঞেস করলাম যে কী ভাবছো তুমি? তখন আমাকে একটা নাম বলে, এবং মুভড হওয়ার কারণটাই ছিল যে এই অন্যায়টা, এই অপরাধটা, পুরো গল্পটাই ঠিক ছিল যে ঠিক আছে, একজন নারী, সে 12 বছর বয়স থেকে স্টেজে আসে, বিশাল বড় সুপারস্টার হয়ে যায়। মানে তখনকার কারণে ওনাকে বলতেন যে কুইন অফ দ্য নেটিভ স্টেজ, মানে রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী যাকে বলে সেটা। কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায় যে তাকে বললে যে তোমার জন্য একটা এস্টাবলিশমেন্টের কারণে তাকে নিজেকে একদম মানে দান করে দেওয়ার মতো একটা কাজ করতে হলো, এবং তাকে বলা হলো যে বি থিয়েটার নাম রাখবো। কিন্তু লাস্টে সেই পুরুষরাই মিলে বলে যে না, কিন্তু তোমার যেখান থেকে তুমি জন্মেছো, তুমি যে এই কর্ম করো, সেইটার কারণে তাকে একদমই বঞ্চিত করে দেওয়া, সেটা একটা বিশাল বড় অপরাধ। সেটা যদি আমার সঙ্গে তো আমি কী করতাম। এবং আমার মনে হয় যে আমরা আজকে যে ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম মানে এটা না যে আমরা সারাক্ষণ পুরুষদেরকে খারাপ বলছি, আমরা বলছি যে আমরা পুরুষদের সঙ্গে পা মিলিয়ে, যেটা আমাদের সবার যোগ্য সম্মান, যেটা আমার যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গাটা আমায় দাও। আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকাও দরকার, তাহলে থাকবে, বা হিরোর পাশে একটা মুখ থাকবে, একটা ম্যাগাজিন কাভারে তাকে রাখতে হবে তো রাখতে হবে, যদি সে সেই যোগ্য জায়গাটা ডিজার্ভ করে। সেইগুলো নিয়ে তো সব কিছু, একটা অফিসে, কাজে, সব জায়গায়। আজকে তো আমার সামনে মিডিয়া যারা দাঁড়িয়ে আছে, আমি তো কতগুলো মেয়েদেরকে দেখি, তারাও তো তোমাদের মতোই লড়ে প্রথমে এসে ইন্টারভিউটা নিতে আসছে। তো সেটা তার যোগ্য জায়গা, তো কেন হবে না? সেইভাবেই বিনোদিনী দাসীর গল্পটা শুনে আমি ভেবেছিলাম যে স্টার থিয়েটারটা একটা অপরাধ,
এটা কেন বি থিয়েটার হতে পারে না। সো আমি প্রতিদিন বলতাম রামকে, রাম এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। এবং আমি জানতাম যে আজ থেকে আমাদের প্রমোশন শুরু হবে, এবং আমি কোথাও না কোথাও এটা মেনে নিতে পারছিলাম না। হয়তো সেই কারণেই দিদিকে ওই অনুরোধটা করা, বলা, এবং মানে যেটা করে দিলেন উনি, এটা সিনেমার জয় নয়, এটা মানুষের জয়, এটা মহিলাদের জয়। একটা অন্য ফিলিং। আমার মনে হয় এটা যদি ব্যাখ্যা তুমি জিজ্ঞেস করো তাহলে এটাই বলবো যে যখন শুনলাম যে আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন, আমি ওখানে আধ ঘন্টা শুধু আমার মাকে জাকড়ে ধরে শুধু আমি কেঁদে গেছি। আমার যটা ফোন এসছে মিডিয়া থেকে, যজন বলেছে, আমি শুধু কেঁদে গেছি। যতবার কেউ ফোন করেছে আমি শুধু কেঁদে গেছি। কারণ হয় না, আমরা বলি আমরা একটা চরিত্র করতে করতে তার জার্নিটাকে বুঝি, শিখি, কিন্তু এটা একটা অদ্ভুত জার্নি হয়েছিল। মানে আজকে যখন আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের পোস্টারটা, মানে আমাদের ছবিতে চন্দন করেছে, আমি যখন ওনার সাথে পুরো জার্নিটা করি, যখন লাস্ট সাহেব সেজে বিনোদিনী দাসী হয়ে আমি যাই ওনার সাথে দেখা করতে, আমি ওখানে বসে না, ওনার একটা বিছানা ছিলেন যেখানে চন্দন আসবে কিছুক্ষণ পরে রামকৃষ্ণ ঠাকুরের বেশে এসে বসবেন, আমি সেটে অন্যদিকে বসে শুধু কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমার বন্ধু চলে যাচ্ছে, আমি যাকে চিনি। ওখানে আমি ওই মুহূর্তটা বিনোদিনী হিসাবে অনুভব করছিলাম। মানে এই জার্নিটা না, হ্যাভ টু সে দিস, রামেরও একটা বিশাল বড় ক্রেডিট, আমাকে জার্নিটা থ্রু দিয়েও নিয়ে গেছে। তো এই সব কিছু মিলিয়ে এই দিনটা, হয়তো 23শে জানুয়ারি আমার সিনেমা রিলিজ করছে, সেটা আমার সবথেকে বড় মুহূর্ত হওয়া উচিত, বা আজকে 1 জানুয়ারি, কিন্তু কোথাও আমার মনে হয় যে 30শে ডিসেম্বর 2024 যেদিনকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো, সেইটা আমার কাছে সবথেকে বড় দিন। এটা আমার মনে হয় বাংলার দর্শক সবাই বসে আছেন ঘরে ঘরে যে ওই মোমেন্টটা দেখার জন্য, যে রামকৃষ্ণ ঠাকুর যে বিনোদিনী দাসীর, যখন ওনাকে এতটা করে অবহেলা করা হচ্ছিল, প্রভুর সবাই বলেছিলেন যে, তখনকার সমান বলেছিলেন যে বিনোদিনী কিভাবে প্রভু হয়ে পারফর্ম করতে পারে, এটা অপরাধ। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং এসে ওনাকে ওখানে আশীর্বাদ করেন, সেটাই তো ইতিহাসে সবথেকে বড় মানে জায়গা বিনোদিনীর জীবনে। তো সেইটা যে হয়েছে সেটা তো অবভিয়াসলি আমাকেও মুভ করেছে, এবং আমি আশা করছি যখন দর্শক সিনেমাটা দেখবে তাদেরও আশা করছি মন ছুঁয়েছে। দেখো, আমার মনে নানান কথা হচ্ছে যে আজকে কেন গিয়ে এই জায়গাটার নাম চেঞ্জ করা, কি দরকার, বিডেন স্ট্রিটে ছিল, এটা তো হাতিবাগানে। কিন্তু তো আপনাদেরকে এটাই বুঝতে হবে যে এইটাই আমি বলছি বারবার, যে আমাদেরকে নারীদের হয়ে আমরা যদি এক না হই তাহলে কোনোদিনই হবে না কিন্তু চেঞ্জটা। এই যে সবসময় আমরা বলি যে আমরা ফেমিনিস্ট, আমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্ট, এই এত বড় একটা অপরাধ হয়ে গেছে, সেইটাকে যে আমরা ইতিহাসে সেটাকে যে আমরা ঠিক করতে পারলাম, আমাদের বাংলাতেই আবার সেটা হলো এবং একজন নারীর হাতে হলো, সেটা তো সব থেকে বড় সেলিব্রেটরি ফ্যাক্টর। যে একজনকে 50,000 টাকার জন্য সেই সময়, মানে ভাবো, মানে 1880s 50,000 টাকার কারণে তাকে নিজেকে দান করে দিতে হলো একটা থিয়েটারের জন্য, যেখানে কি আরও 10টা পুরুষের ঘর চলবে, জীবিকা অর্জন হবে। সেই কারণে সেই মেয়েটা শুধু থিয়েটারের জন্য নিজেকে সমর্পণ করলো, থিয়েটারকে ভালোবাসতো বলে। ওকে একটাই কথা বলেছিল এবং তাকে বলা হয়েছিল, নিজেও চায়নি যে তোর নামে থিয়েটারটা হবে, বি থিয়েটার হবে বিনি, এই কথাটা বলা হয়েছিল তাকে। এবং তারপর যখন সে সব কিছু করে এবং ফাইনালি গিয়ে সেই থিয়েটারটা হয়, তখন বলে যে না, কিন্তু ... এরকম একটা ব্যাপার। সো এইটা একটা মহিলা বলেই তার সাথে হলো, এবং 140 বছরের অপেক্ষা তার, এবং ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটলো। আমার মনে হয় এই মোমেন্টে এইটা নিয়ে আমরা অনেক বেশি সমাজে পিছিয়ে যাব যদি এইটা নিয়ে আমরা না কাটা ছেঁড়া কন্ট্রোভার্সি এগুলো করি। এটা যে হয়েছে কয়েকটা জিনিসটা আমাদের ভগবানের ইচ্ছা, একটা ভালো কিছু হয়েছে সেইটা, বাট আমরা সবসময় না খুব নেগেটিভিটিতে ঢুকে যাচ্ছি। কয়েকটা জিনিসটা আমাদের খুশি হওয়া উচিত যেটা হয়েছে। হয়তো সে আমার ঘরের মেয়ে না, কিন্তু আমার বাংলারই মেয়ে, সে তার যোগ্য সম্মানটা পেয়েছে, বিনোদিনী দাসী সেটা পেয়েছে, সেটা নিয়ে তো খুশি হওয়া উচিত, সবার খুশি হওয়া উচিত। এটা একটা সেলিব্রেশন, এটা তো একটা উৎসব এই মুহূর্তটা, তো সেটাই হোক না।